একদিকে ফাঁকা বুলি, হাস্যকর মিসাইল পরীক্ষা, আরেকদিকে প্রায় হাতে পায়ে ধরার মতো অবস্থা রাষ্ট্রসংঘে গিয়ে। যে কিছু একটা করুন, সমঝোতার রাস্তায় আসার একটা জায়গা করে দিন, একটা প্ল্যাটফর্ম করে দিন যেখানে সমঝোতায় আসি। কারণ তারা খুব ভালো করেই জানে যে যদি যুদ্ধ হয়, যার সামরিক শক্তি ভারতের তার ধারে কাছেও নেই পাকিস্তান। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, আবার নতুন করে রাষ্ট্রসংঘে অ্যাপিল করছে, আবেদন করছে পাকিস্তান যে কিছু একটা করুক রাষ্ট্রসংঘ। একেবারে দেখো, আসিম ইফতিকার যিনি পাকিস্তানের সেখানকার ইউএন এর রাষ্ট্রদূত হিসাবে তিনি কাজ করছেন, তিনি গতকাল আবারও রাষ্ট্রসংঘের কাছে আবেদন করেছেন। বলা যেতে পারে হাতে পায়ে ধরার মতো অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে। তার কারণ এর আগেও আমরা দেখেছিলাম যে ইউনাইটেড নেশনস বা রাষ্ট্রসংঘের কাছে আবেদন করেছে পাকিস্তান যে আপনারা এই গোটা বিষয়টাতে হস্তক্ষেপ করুন, আপনারা কথা বলুন এবং আপনারা ভারতের সঙ্গে আলোচনার একটা পরিস্থিতি তৈরি করুন এবং প্রয়োজনে আপনারা ভারতে আসুন এবং জম্মু কাশ্মীরের যে সমস্যা রয়েছে সেই সমস্যার বিষয়ে কথা বলুন। যদি ভারত যে বিষয়ে একেবারেই রাজি নয়, তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ ভারত চায় না, সে বিষয়টা ভারতের তরফ থেকে আগেই পরিষ্কার করে দেওয়া হয়েছিল এবং ইউএন এর তরফ থেকেও ব্যাপারটা তখনই সেটাও পরিষ্কার করে দেওয়া হয়েছিল। কিন্তু আবারও কারণ পাকিস্তান বুঝতে পারছে যে যেভাবে ভারতের তরফ থেকে একের পর এক মুভ নেওয়া হচ্ছে, সে সিন্ধু জলচুক্তি স্থগিত করা হোক কিংবা সাম্প্রতিক একেবারে ট্রেডের ক্ষেত্রে যে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এয়ার স্পেস বন্ধ করা হোক, ফলে একের পর এক কূটনৈতিক সিদ্ধান্ত যেটা নেওয়া হয়েছে তাতে যথেষ্ট কোণঠাসা পাকিস্তান এবং ভারতের তরফ থেকে প্রত্যাঘাতের হুমকি দেওয়া হয়েছে, যার ফলে কার্যত থরহরি কম্প এই মুহূর্তে পাকিস্তানের। এবং তারা বুঝতে পারছে যে যদি ভারতের সঙ্গে সে অর্থে ফুল ফ্লেজেড লড়াই হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে সামরিক শক্তিতে এবং অর্থনৈতিক শক্তিতে দুটোতেই কোনোভাবেই এটে উঠতে পারবে না পাকিস্তান। এবং সেই কারণেই ফের ইউনাইটেড নেশনের কাছে গেলেও যে পরিমাণ একদিন যুদ্ধ চালাতে গেলেও মৈত্রেয়ী যে পরিমাণ পয়সার দরকার হয়, সেই অর্থ আদৌ এই মুহূর্তে পাকিস্তান ব্যয় করার মতো জায়গায় আছে কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহল বারবার সন্দেহ প্রকাশ করছে। অথচ কি অদ্ভুত দ্বিচারিতা, এই দেশটাই হাফিজ সাইদ লস্করের যে মাথা, তাকে নিজেদের ঘরে রেখে দিয়েছে। এই দেশটাই যখন ভারত যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে, এই রকম ভয়ে সেই হাফিজ সাইদকে সেফ শেল্টারে রেখেছে। সেফ শেল্টার, এই সেফ হাউস, তা পাহারা দিচ্ছে কারা? পাকিস্তান সেনা। পাকিস্তান সেনার ঘেরাটোপে লুকিয়ে থেকে হাফিজ সাইদ আবার বড় বড় কথা বলছে, পরমাণু বোমার কথা বলছে। আর কি অদ্ভুত দ্বিচারিতা, তার সেই ভিডিও শেয়ার করছে আইএসআই। গত 22 এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হানা, বেছে বেছে পর্যটকদের গুলি করে 26 জনকে খুন, বদলা নিতে ফুঁসছে ভারত। এতে আতঙ্কে পাকিস্তান। তাদের কোলের ছেলে লস্করে তৈয়বার হাফিজ সাইদকে সরানো হলো সেফ হাউসে। হাফিজ সাইদ লস্করে তৈয়বার অন্যতম প্রতিষ্ঠাতা, বারবার রক্তাক্ত করেছে ভারতকে। 2008-এ মুম্বাই হামলার অন্যতম মাস্টার মাইন্ড এই হাফিজ সাইদ। 2006-এ মুম্বাইয়ে ট্রেনে বিস্ফোরণের পেছনেও ছিল হাফিজ সাইদ। এর আগে 2001-এ সংসদে হামলার ঘটনাতেও নাম চড়ায় তার। বরাবরই কাশ্মীরে সন্ত্রাস ছড়াতে মদত দিয়েছে হাফিজ সাইদ। এবার পহেলগাঁওয়ের জঙ্গি হানার পেছনে সেই হাফিজ সাইদের লস্করে তৈয়বা। পহেলগাঁওয়ের হামলার বদলা নিতে কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারত। এতে ভয় পেয়ে ল্যাজ গুটিয়ে পালিয়েছে জঙ্গি নেতা হাফিজ সাইদ। লাহোরের আর্মি ক্যান্টনমেন্ট থেকে মিয়ামির ক্যান্টনমেন্টের সেফ হাউসে তাকে সরিয়ে দিয়েছে পাকিস্তান। পাক সেনার অবসরপ্রাপ্ত কমান্ডোরা তাকে 24 ঘন্টা নিরাপত্তা দিচ্ছেন। নিরাপত্তারক্ষীদের কাছে রয়েছে শটগান, AK-47 এবং কিটি পিস্তল। হাফিজ সাইদকে 3টি বুলেট প্রুফ গাড়ির কনভয় দিয়েছে পাক সেনা। হাফিজ সাইদকে এখন তায়াজি কোড নামে ডাকা হচ্ছে। এমনই ভয় যে হাফিজ সাইদকে সেফ হাউসের বাইরে এক পা রাখতেও বারণ করেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং পাকিস্তানের সেনা। ভারতের ভয়ে একেবারে গর্তে ঢুকে গেছে লস্করের প্রতিষ্ঠাতা। বুকে ভয় আর মুখে বড় বড় কথা। হাফিজ সাইদের হুমকির ভিডিও প্রকাশ করেছে আইএসআই।
यहूदियों, सलीबियों, हिंदुओं, पूरी दुनिया के काफिरों ने ये फोकस किया हुआ है, निशाने पे रखा हुआ है पाकिस्तान, एटमी पाकिस्तान, और वो पाकिस्तान जिसने दुनिया में बड़ी बड़ी जंगें लड़ के दुनिया की सुपर पावर्स को शिकस्त देके आज जो मिसाइल टेक्नोलॉजी में आज इस मकाम पे खड़ा है कि सिर्फ इंडिया और इस्राइल नहीं, मगरिब के मुल्क भी पाकिस्तान के एटमी मिसाइलों की जद में है। হাফিজ সাইদকে এমন ভাবে গার্ড করছে পাকিস্তান যেন এই জঙ্গি নেতা তাদের কোলের ছেলে। এভাবেই আসলে সীমান্তের ওপারে সন্ত্রাসের কারখানা চলে, সেটা পাকিস্তানের নেতা মন্ত্রীরাও আর অস্বীকার করতে পারেন না। As far as what the defense minister said, I don't think that it's a secret that Pakistan has a past as far as extremist groups are concerned. And as a result of this, we have suffered. Pakistan has suffered. We've gone through wave after wave of extremism. We went through the Islamization, militarization of our society. Do admit, sir, that Pakistan has had a long history of backing and supporting and training and funding these terrorist organizations. Well, we have been doing this dirty work for the United States for about 3 decades, and West, including Britain. No, that was a mistake, and we suffered for that. নিউজ 18 বাংলা। এই করেছি, সেই করেছি, এই করব, সেই করব, এইসব ফাঁকা বুলি দিয়ে তো যুদ্ধ হয় না। এইসব ফাঁকা বুলি দিয়ে বেশি দিন চলে না। যুদ্ধ করতে গেলে রণনীতি মেনে, রণকৌশল মেনেই যুদ্ধ করতে হবে। যে যুদ্ধ শুধুমাত্র ব্যাটেল ফিল্ডে নয়, যে যুদ্ধ অর্থনৈতিক যুদ্ধ, আর সেই অর্থনৈতিক যুদ্ধে যদি লড়তে হয় ভারতের সঙ্গে, তাহলে একটু চাপে পড়বে পাকিস্তান। তার কারণ এক্সপোর্ট বন্ধ করা হয়েছিল, এবার ইম্পোর্ট, অর্থাৎ পাকিস্তান থেকে কোনো রকম কোনো পণ্য আমদানি বন্ধ করে দিল ভারত। জাতীয় সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে, অর্থাৎ পাকিস্তান থেকে কোনো পণ্য ভারতে আর ঢুকবে না। জাল ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দিচ্ছে পাকিস্তানি। ভাবুন একবার কাণ্ডটা। আজাদ মল্লিক পাকিস্তানি, বাংলাদেশিদের জাল ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দিচ্ছে, অর্থাৎ মাস্টার মাইন্ড, কিং পিন এই আজাদ মল্লিক পাকিস্তানি। আমার সঙ্গে অমিত রয়েছে, সরাসরি বলতে পারবে অমিত। দেখো, ইডির হাতে ধৃত পাকিস্তান নাগরিক আজাদ হোসেন ওরফে আজাদ মল্লিক, সে এখনো পর্যন্ত প্রায় 100 জন বাংলাদেশি নাগরিককে ভারতীয় ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দিয়েছে, যার মধ্যে রয়েছে আধার কার্ড, প্যান কার্ড, এমনকি ভোটার কার্ড, এবং সেই সমস্ত জাল নথিপত্র দিয়ে পরবর্তী সময় অনেকের ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট তৈরি করে দিয়েছে, এমনটা কিন্তু অভিযোগ বা তদন্ত করতে গিয়ে ইডি আধিকারিকদের হাতে এই তথ্য উঠে আসছে। এইভাবে 100 জন বাংলাদেশি নাগরিক তারা এই মুহূর্তে কোথায় রয়েছেন তারও কিন্তু খোঁজখবর শুরু করা হয়েছে ইডির তরফে। এবং 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 অমিত, শুধু তাই নয়, পুরো ব্যাপারটা একটা সিস্টেমে চলতো, একটা প্ল্যানে চলতো, যে জন্য একটা রেট চার্ট রাখা হয়েছিল। রেট চার্ট অনুযায়ী টাকা নেওয়া হতো। একেবারে অতনুজ, এই আজাদ যখন ভারতে আসে 2013 সালে, তার কয়েক বছরের মধ্যে সে নিজে লক্ষাধিক টাকা খরচ করে নিজের পরিচয়পত্র বানিয়েছিল, ভুয়ো পরিচয়পত্র, এবং পরবর্তী সময় সে যখন এই র্যাকেটটা চালাতে শুরু করে তার জন্য আলাদা আলাদা রেট চার্ট সে তৈরি করে। বাংলাদেশি নাগরিকদের ভোটার কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ড তৈরি করা বাবদ 1 থেকে 1.5 লক্ষ টাকা করে নেওয়া হতো। অন্যদিকে পাসপোর্ট তৈরি করা এবং যদি পাসপোর্টের সাথে ভিসা পাইয়ে দিতে হতো তাহলে সেক্ষেত্রে আলাদা রেট চার্ট ছিল। সেক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে 2 থেকে 2.5 লক্ষ টাকা সে নিত পাসপোর্ট তৈরি করে দেওয়ার ক্ষেত্রে, এমন তথ্য কিন্তু উঠে আসে, এবং তার অ্যাকাউন্টে যে 2 কোটি। অমিত, আরো একটা গুরুত্বপূর্ণ খবর তোমার থেকে একটু নেওয়ার চেষ্টা করবো, সেটা হচ্ছে আফতাব আলম, কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন যাকে গ্রেপ্তার করেছে, এই আফতার আলম, কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে কি অভিযোগ?
দেখো আফতাব আলম মাসখানেক আগে তার পাসপোর্ট বানানোর জন্য নথিপত্র জমা দিয়েছিল এবং তার পুলিশি ভেরিফিকেশনের জন্য যখন সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের কাছে তার সমস্ত নথিপত্র আছে তাতে দেখা যায় তার জন্মের যে শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট নিয়ে একটা সন্দেহ প্রকাশ হয় পুলিশের মধ্যে। তারপরে সেই বার্থ সার্টিফিকেট যখন চেক করা হয় বা খতিয়ে দেখা হয় সেক্ষেত্রে দেখা যায় যে মালদার মানিকচকের উত্তর চণ্ডীপুর গ্রাম থেকে বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে। যখন মালদা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে কলকাতা পুলিশ, সেখান থেকে জানা যায় যে এই বার্থ সার্টিফিকেট ভুয়ো। এই ভুয়ো নথি দিয়ে সে যেহেতু পাসপোর্ট ইস্যু করতে দেওয়া হয়েছিল তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বিষয়টি সামনে আসার পরেই আফতাবকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে আলিপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবে কলকাতা পুলিশ, এমনটা কিন্তু লালবাজার সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ অমিত। এদিকে একজন পাকিস্তানি জাল ভারতীয় পরিচয়পত্র বানানোর